ছিল না, আর কেউ তো থাকে না আমার মুক্তির পথে। আমার মুক্তি রাস্তা হারিয়ে খুঁজি নিজেকে। আমার কান্না কত গল্প শোনায়, কত সুর আর কথায় লেখা হবে। ব্যর্থতার দায় সবটুকু আমারই থাকবে, এই কথা ভেবে ভেবে ঠিক করে শুরু করে দাও তুমি কাঁটার মুকুটে গোলাপ কি নেবে। থ্যাংক ইউ। क्या बात क्या बात क्या बात। আমাদের আজকের এই আড্ডাটা একেবারে গানে গানেই শুরু হয়েছে এবং গানে গানেই আমরা আজকে আড্ডা দেব। ওয়েলকাম টু জিও আড্ডা উইথ লাবণ্য। আপনারা দেখছেন জিও বাংলা, ঠিক প্রত্যেক রবিবার মতন আজও চলে এসেছি রাত 8টা বাজতে না বাজতেই। সঙ্গে রয়েছি আমি লাবণ্য এবং আমার সঙ্গে আমার আজকের অতিথি বাংলা ব্যান্ড পৃথিবীর অন্যতম সদস্য এবং আমাদের সকলের প্রিয় শিল্পী কৌশিক চক্রবর্তী। অনেক অনেক স্বাগত। নমস্কার সবাইকে, আপনাদের জিও বাংলার সমস্ত শ্রোতা দর্শক এবং বন্ধু যারা দেখছেন আপনাদের, এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো কাটুক আপনাদের সারা বছর, গানে গানে কাটুক, ব্যাস এটুকুনি একদম। অ্যান্ড দিস এপিসোড ইজ ব্রট ইউ বাই জর্জ টেলিগ্রাফ। জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। তুমি একটা কথা বলো যে একটা বাঙালি ছেলে যেরকম পারিবারিক ভ্যালুজ নিয়ে বড় হয় আর কি, সে চট করে মিউজিকটাকে প্রফেশন করবে, এটা বলতে গেলে বা এটা করতে গেলে অনেকটা উইল পাওয়ার লাগে, অনেকটা মনের জোর লাগে এবং অনেকটা সাপোর্ট লাগে। তোমার সেই গল্পটা কি? হ্যাঁ, আমি বড় হয়েছি একটা পুরোপুরিভাবে একটা সাংগীতিক পরিবেশ। আমার বাড়িতে গান বাজনার চর্চাটা খুব সাংঘাতিকভাবে হয়ে আসছে আর কি। আমার দাদু ঠাকুমা থেকে শুরু করে আমার পিসি কাকারা এবং আমার বাবা থিয়েটার করতেন আর গানটা শখে গাইতেন। আমার মা বেলার্ণবের ছাত্রী ছিলেন, নাচেন, মানে উনি নাচতেন আর কি। সুতরাং পুরোপুরি একটা কালচারাল একটা ওই অ্যাটমসফিয়ার। কিন্তু মধ্যবিত্ত পরিবারে যেটা থাকে যে গান বাজনা করো কিন্তু চাকরি একটা করতেই হয়। আমার বাবা হচ্ছেন, ঠিক আছে সবই করছো কিন্তু কি করছো, এটা একটা প্রশ্ন আসেই ঘুরে ফিরে। আমার বাবা হচ্ছেন তার মধ্যে আবার পশ্চিমবঙ্গ সরকার মানে দমকল বিভাগের অন্যতম একজন দাপুটে কর্মী উনি এই সময়, এবং উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত আর কি। সুতরাং তার ছেলে হয়ে স্বাভাবিক এক্সপেকটেশন থাকে বাবা এবং মায়ের বেশি একটু। এবং ওই হয় না, বন্ধুরা সব বিদেশে চলে যাচ্ছে, তারা চাকরি করছে। তো আমার মার একটা দুঃখ ছিল যে কি সব বন্ধু বান্ধব চলে গেল, দেখ কত বড় বড় চাকরি করছে আর তুই কি করবি ঠিক করতে পারছিস না। বেসিক্যালি আমার না মানে এইগুলোর পড়াশুনো বা গান বাজনা কোনোটারই কথা ছিল না ঠিক করে এগুলো করবো। আমি বেসিক্যালি ক্রিকেটার হওয়ার কথা ছিল। আমি ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলতাম। কার জীবনে ডেস্টিনি কোথায় কাছে কোথায় নিয়ে এসে এবার গান বাজনাটা মানে পাশাপাশি চলতো। গান বাজনাটা শিখি ছোটবেলা থেকে। বাবা যেভাবে, যেহেতু সাংগীতিক পরিবেশে বড় হয়েছি, তো বাবা ওইভাবেই আমাকে তালিম দিয়েছেন আমার বাবার এক বন্ধুর কাছে, চন্দ্রশেখরে আমার গুরু। তো ক্রিকেট খেলাটা কিন্তু আমার জীবনের সবচেয়ে বেশি আমাকে টানতো সবসময়, এবং আজও টানে এখনো। মানে এখন নিশ্চয়ই গলি ক্রিকেট রেগুলার খেলো? গলি ক্রিকেট, ছাদ ক্রিকেট, অনেক ধরনের ক্রিকেট খেলা, বুক ক্রিকেট ছেলের সঙ্গে এইসবই চলে। কিন্তু যাই হোক, তো সেটা একটা দুর্ঘটনার জন্য আমার খেলাটা, আমার ক্লাস 12 যখন, তখন আমার খেলাটা বন্ধ হয়ে যায়। একটা আমার অ্যাক্সিডেন্ট হয়, সেটার জন্য আমার খেলাটা সারা জীবনের জন্য ভেরি আনফরচুনেট, আমার খেলাটা বন্ধ হয়ে যায়। এবং তখন আমি কলেজে পড়ছি, কলেজে পড়তে পড়তে পাশাপাশি ব্যান্ডটাও শুরু করলাম কলেজে আমার বন্ধুরা মিলে। এবার ওটাই যে একদিন আমার সবকিছু হয়ে যাবে সেটা তখনও বুঝতে পারিনি। মানে তখনও গানটা জাস্ট মানে একটা পার্ট ছিল তোমার জীবনে, পুরোপুরি জীবন হয়ে আমি সরকারি চাকরি ছেড়ে গান বাজনা করছি আর কি। মানে চাকরি তখন? হ্যাঁ, আমি চাকরি পেয়ে, চাকরি ছেড়ে, মানে সেটাও তো একটা বড় চ্যালেঞ্জ, কারণ সরকারি চাকরি পাওয়াটা প্রথম কথা চ্যালেঞ্জ, এবং তারপর পেয়ে ছাড়াটা তো আরো বড় চ্যালেঞ্জ। খুবই বড় চাকরি ছিল, আমি এখন বলছি না কি চাকরি, বাট সেটা খুব বড় চাকরি ছিল। সেই চাকরি ছেড়ে শুধু মনের টানে, মনের টানে, ভালোবাসার টানে, এতগুলো মানুষ সামনে দাঁড়িয়ে গান শুনবে,
সেটার টানে আমাকে ভালোবাসবে আমার গান শুনে, সেটার টানে সবকিছু ছেড়ে গান বাজনাকেই বেছে নিলাম। তখন একটা দ্বন্দ্ব সাংঘাতিক ছিল, বাবা মার সাথে একটা দ্বন্দ্ব তো কাজ করেছি, কিন্তু মানে সামহাও বাবা মার যেটা প্রথম থেকে আমার উপর ছিল যে বিশ্বাস ছিল যে আমার ছেলে যেটা করবে ও ভালোবেসে করবে এবং ও নিশ্চয়ই সেখানে একটা অনেস্টি থাকবে এবং 100% দেবে ওর, এবং সেটা বাকি রেস্ট ইজ হিস্ট্রি আর কি। হ্যাঁ সেটাই, হিস্ট্রির থেকে বড় কথা হচ্ছে যে দেখো আমরা যতই কাজ করি যাই করি না একটা কিছু আছে ডেস্টিনি বলে হয়তো, যেটাতে আমাদের বিশ্বাস করতে হয়, বিশ্বাস রাখতে হয়, যেটা আমাদের। দেখো আমি একটা জিনিস বিশ্বাস করি যে ডেস্টিনি না আমাদের নিজেদেরকেই তৈরি করে নিতে হবে। আমাদের ওরকম কোনো কিছু লেখা থাকে না, অনেকে বলেন এটা এটাই হবে ওটাই হবে, এসব কিচ্ছু লেখা থাকে না। আমাদের কর্মই আমাদের কিন্তু আমাদের ডেস্টিনির পথে টেনে তৈরি করে। একদমই তাই। এবং তোমার কোথাও না কোথাও এটাই করার ছিল। একদমই আমার এটাই করার ছিল এবং এটাই আমি করছি এবং এটাই করে যাবো সারা জীবন। তোমার রিসেন্ট কাজ নিয়ে একটু কথা বলি। তোমার রিসেন্ট কাজ বলতে অবশ্যই সৃজিত মুখার্জির ছবিতে তুমি গানটা গেয়েছো আর কি, সেটা নিয়ে বলো। এটা কি তোমারই কম্পোজ করা? না না না, এটা বেসিক্যালি খুব জনপ্রিয় একটি গান, জনপ্রিয় একটি লোকসঙ্গীত, সবাই শুনেছে, তোমার ঘরে বসত করে কয়জনা। এই গানটি আমি শুনেছি কলেজ লাইফে, মানে তখন আমি কলেজে পড়ি, কিং কর্তব্য বিমূল বলে একটা অ্যালবাম বেরিয়েছিল, সেখানে বাংলা ব্যান্ডটার নাম ছিল আনুশে আনাদিল, তুমি নাম শুনেছো? আনুশে আনাদিল এই গানটা গেয়েছিল, ওর গলায় প্রথম শুনি, তখন আমরা কলেজ জীবন। আমার ওই গানটা প্রথম থেকেই ভীষণ ভালো, এবং খুব সিলেক্টেড গানই ওনার, মানে এপার বাংলা লোকজন শুনেছে আর কি। পরে সুবর্ণলতায় আমরা ওনার টাইটেল ট্র্যাকটা শুনেছি। ঠিক 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 ঠিক, খুব কম লোক এই ইনফরমেশনগুলো রাখে, যাই হোক। তারপরে যেটা হতো যে আমরা তো গানটা গাইতাম, কিন্তু গানটাকে তৈরি করেছেন বা কে লিখেছেন তার পদকর্তাকে, এইগুলো আমরা কেউ কোনো খোঁজ রাখিনি। পরে আমি আমার সোলো লাইন আপ যখন করলাম, কৌশিক নগর সংকীর্তন নামে একটা সোলো লাইন আপ হয়েছিল আমার মাঝখানে 2016-তে, আমরা এই গানটা প্রজেক্ট হিসেবে বার করি আমার ইউটিউব চ্যানেলে, এবং তখন আমি পড়াশোনা করে আমি এটা কে লিখেছেন সেটা খুঁজে বের করি এবং জানতে পারি যে জাহিদ আহমেদ বলে একজন বাংলাদেশের প্রখ্যাত লোককবি আছেন, উনি এই গানটা তৈরি করেছেন। এবং প্রথম সৃজিতদার ক্ষেত্রে, সৃজিতদার যেটা সাংঘাতিক বিষয়, সৃজিতদা ভীষণ পড়াশোনা করে, মানে যেটাই করেন না কেন সেটার পেছনে একটা বিরাট পড়াশোনা থাকে। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে সৃজিতদার সমস্ত ইন্টারভিউতে যিনি আসল গান, কারণ স্বাভাবিকভাবে গানটা গাওয়ার পরে বা শোনার পরে না লোকজন মাথায় থাকে না যে কে লিখেছেন কে সুর করেছেন, অরিজিনালটা নিয়ে কেউই ভাবে না। হঠাৎ করে একটা কিছু যদি এখন দেখো অনেস্টলি স্পিকিং এখন একটা ভাইরালের ট্রেন্ড চলছে, মানে হঠাৎ করে কি কখন কোথা থেকে ভাইরাল হয়ে যাবে বলা মুশকিল। এবার যেটাই হয় সেই ট্রেন্ডের জোয়ারে গা ভাসতে গিয়ে মানে হয়তো গানটা জনপ্রিয় হচ্ছে বা কোনো একটা কন্টেন্ট জনপ্রিয় হচ্ছে ঠিকই, কিন্তু সেটার অরিজিনটা কোথা থেকে এটা নিয়ে নোবডি বদার। হ্যাঁ, কারণ মানুষের তো প্রথম কথা হচ্ছে সময় নেই, একদম সময় নেই, মানে 5 মিনিটটা এখন 30 সেকেন্ড বা 90 সেকেন্ডে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, মানে এতটাই মানুষ একটা অদ্ভুত মানে কি বলবো ব্যস্ততার মধ্যে রয়েছে। মানে আমি এটাও দেখেছি, এটা হয়তো তুমিও ভীষণ রিলেট করবে, যে কাউকে ধরো একটা কোনো গান বা কিছু তুমি কম্পোজ করে পাঠালে তোমার নিজস্ব কিছু, সেটা হয়তো বলছি কথায় কথা 1.5 মিনিটের, উইদিন 20 সেকেন্ড হঠাৎ করে রিপ্লাই আসবে, সুপার ফাটাফাটি। তার মানে এই বিষয়টা সে শোনেইনি পুরোটা। আমার তো তাও আসে না, আমার তো 5 সেকেন্ডের মধ্যে রিপ্লাই। হ্যাঁ, ওইটা বলছি, মানে 30 সেকেন্ডে যাবে না, হঠাৎ করে রিপ্লাই চলে আসবে ফাটাফাটি, বা কেউ একটা থামস আপ দিয়ে দিল। তার মানে কি বিষয়টা তুমি 1.5 মিনিট ইনভেস্টই করনি সেটা শোনার জন্য। প্রথমত হচ্ছে যে ওরা এটাই দেখার থাকে যে কে করেছে, আচ্ছা কৌশিকদা করে তাহলে একটা লাইক দিই। হ্যাঁ একদম, কৌশিকদা কি করেছে কেন করেছে সেটা ওটা দেখার প্রয়োজন মনে হয় একদম। যেটা বলছিলাম আর কি, সৃজিতদা এইটা আমার ভীষণ ভালো লেগেছে যে সৃজিতদা প্রত্যেকটা ইন্টারভিউতে গানটাকে নিয়ে যখন কথা হয়েছে তখন আগে প্রথমে জাহিদ আহমেদের নাম নিয়েছেন যে ওনার তৈরি করা গান, এবং এই ইনফরমেশনটা সৃজিতদার মারফত পৌঁছানোটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের এই মুহূর্তে যারা বাংলা ছবি বা বাংলা ছবির দর্শক শ্রোতা রয়েছেন তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ইভেনচুয়ালি আমাদের যারা ক্রিয়েটিভ জগতে, মানে আমরা গান বাজনা বা ইন্ডিপেন্ডেন্ট মিউজিকের জগতে যারা যুক্ত, তাদের জন্য এটা কিন্তু ভীষণ দরকার যে ইতিহাসকে জানতে হবে, না হলে কিন্তু আমরা হারিয়ে যেতে চলেছি কোনো একটা জায়গায়। আচ্ছা একটা জিনিস বলো, এটা আমি একটা উপলব্ধি করেছি, সেটার জন্য আমার মনে হয় তোমাকে জিজ্ঞেস করি, ফোক গান বা মাটির গান যেগুলো আমরা বলে থাকি আর কি, এগুলো খুব দেখছি রিসেন্টলি নতুন করে মানুষের মনে কিন্তু জায়গা করে নিচ্ছে, মানে এইটা হওয়ার কি কোনো স্পেসিফিক কারণ রয়েছে? মানে আমি তার মধ্যে অবশ্যই মানে কাঁচা বাদামকে ধরছি না, বাট স্টিল মানে ফোক গানের কিন্তু প্রতি মানুষের মাঝখানে ব্যাপারটা ধরো কম ব্যবহার হতো সিনেমায় বা কিছু, এখন আবার নতুন করে অনেক বেশি সিনেমায় ব্যবহার হচ্ছে। আমি কিন্তু ফোক গানের ব্যবহার কখনোই কম দেখিনি আর কি, মানে
ইভেন ইভেন বাংলা ব্যান্ড যখন শুরু হয়েছিল তখন তো ফোক নির্ভরই ছিল অনেকটা। হ্যাঁ, আমরা তো ভূমির কথা বলতেই পারি। তুমি যদি ভূমি ছেড়েও দাও, তুমি যদি মহিনের ঘোড়াগুলি ধরো, মহিনের ঘোড়াগুলি যখন তারা অরিজিনাল অ্যালবাম তৈরি করেছে, কিন্তু তারা যখন গৌতম চট্টোপাধ্যায় ফিরে এলেন এবং ফিরে তিনি 90-এর দশকে সম্পাদিত মহিন ঘোড়াগুলি সম্পাদিত অ্যালবাম বার করলেন, তখন কিন্তু প্রচুর গান ছিল যে গানগুলো ফোক মিউজিক মানে ফোক ওরিয়েন্টেড আর কি। মানে যেমন আমি তোমাকে বলি, আমি ডান দিকে রই, আমি ডান দিকে রই না, আমি বাম দিকে রই না, বা কথা দিয়া বন্ধু, এরকম আমি গুচ্ছ গুচ্ছ, বাঙালি করেছো ভগবান রে, হ্যাঁ, প্রচুর আশা অডিও থেকে বেরোনো সমস্ত অ্যালবামে কিন্তু তখন পর ইভেন টেলিফোন, হ্যাঁ, এই ধরনের গানগুলো কিন্তু সব ছিল। তার মানে ফোক বিষয়টা বরাবরই আছে। আধুনিক ইভেন আমি তোমাকে বলি নচিদার গান, হ্যাঁ, কবির সুমনের গানের কিন্তু অনেক জায়গায় অনেক গানে কিন্তু ফোক ইনফ্লুয়েন্স। সুতরাং ফোক কিন্তু সবসময় মানুষের মধ্যে, কারণ ওটা তো লোকগান, মানে খুব সাধারণভাবে মানুষের মুখে মুখে মানুষের জীবনের মধ্যে দিয়ে যেটা ঘুরে বেড়ায় যে গান, সেটাই কিন্তু লোকগান। হ্যাঁ, মানে ইভেন আমরাও যে রক মিউজিক করি সেটাও লোকগান, এক ধরনের লোকগান। সুতরাং ওই বিষয়টা ছিলই, শুধু হ্যাঁ মানে প্রচারটা একটু কম ছিল। কিন্তু আমরা বাংলা ব্যান্ড কিন্তু ফোক মিউজিককে, ফোক রক যেটাকে বলে, সেটা আজকের নয়। মানে অভিলাষার প্রথম অ্যালবাম, বাংলা ব্যান্ড অভিলাষার প্রথম অ্যালবাম, তাতে দরিয়া গানটি ব্যবহার করা হয়েছিল। এটা আমার দর্শক শ্রোতাদের জ্ঞাতার্থে বলি, অভিলাষা বলে একটি বাংলা ব্যান্ড এবং খুব জনপ্রিয় ব্যান্ড, আমাদের সবার প্রিয় ব্যান্ড, মানে আমরা যারা বাংলা ব্যান্ড করি তাদের সবার খুব প্রিয় ব্যান্ড। তাদের প্রথম অ্যালবাম অভিলাষা, সেলফ টাইটেল অ্যালবাম, সেখানে দরিয়া বলে একটি গান ছিল, দরিয়া, যেটা গৌতম চট্টোপাধ্যায়ের নাগমতী সিনেমায় ব্যবহার করা হয়েছিল। হ্যাঁ, সেই গানটা ফিরিয়ে আনা হয় নতুনভাবে ফোক রকের এসে। তারপরে পরশ পাথর, সুজন আমার ঘরে কেন, শুনেছো ভালো করে। তারপরে সেকেন্ড অ্যালবাম পরশ পাথরের পদ্মার কথা কইলা বন্ধু, তারপর তো ঘুমিয়ে এলো, চন্দ্রবিন্দু কিছু কিছু ফোক করেছে। সুতরাং ফোক ছিল, ফোক কোথাও যায়নি, হারায়নি। কিন্তু যেটা হলো যে একটা সময় ভূমি যেটা তৈরি করলো অরিজিনাল ফোক, ভূমিকে মানুষ এই সময়কার মানুষের কথা একদম, কারণ দেখো ফোক আজকে থেকে 30 বছর বাদে কাউকে যদি জিজ্ঞেস করা হয়, ধরো তোমাকে আমি বলি, ধরো গোলেমালে পীড়িত করো না, হ্যাঁ, আমি এখন গাইলাম গানটা, গিয়ে খুব জনপ্রিয় করলাম, করার পরে 30 বছর বাদে যখন আমাকে জিজ্ঞেস করবে, মানে কাউকে জিজ্ঞেস করবে গানটা কার, তখন কিন্তু কেউ আমার নাম বলবে না, যিনি পুরনো তার কথাই বলবেন। হ্যাঁ, এই অরিজিনালিটি, এই যে গানের অরিজিনালিটি কিন্তু প্রত্যেকটা, মানে অংশুমান রায় তার সময়ে নিজের ফোকগুলো গেয়েছেন, আর নির্মলেন্দু চৌধুরী তার ফোকগুলো গেয়েছেন, হেমাঙ্গ বিশ্বাস তার ফোকগুলো গেয়েছেন, পূর্ণদাস বল তার ফোকগুলো গেয়েছেন। এই করতে করতে ফোকের যে বিবর্তন, সেটা ভূমিতে গিয়ে কিন্তু শেষ। তারপরে কিন্তু যারা করেছে, আমি খুব কম দেখেছি অরিজিনাল ফোক হতে। এখন সবাই কিন্তু সেই পুরোনো গানগুলোকেই আবার নতুন করে করার, সেটাই বলতে চাইছিলাম যে অরিজিনাল ফোকের সংখ্যাটা বোধহয় সত্যি ওইটা কিন্তু সবচেয়ে বেশি দরকার। ইভেন পৃথিবী, আমাদের ব্যান্ড পৃথিবী, আমরা 2023-এ একটা অরিজিনাল ফোক তৈরি করি আমাদের নিজেদের সাউন্ডে। আমাদের গানটার নাম মন আমার, আপনারাও শুনবেন আমাদের এই গানটা, ইউটিউবে পাবেন আপনারা, মন আমার বলে একটি গান আছে পৃথিবীর। তো ওটা ভীষণ ভালো লাগবে, কারণ এইটা হওয়া দরকার, অরিজিনাল কন্টেন্টটা তৈরি হওয়া দরকার। এক্স্যাক্টলি, এই অরিজিনাল কন্টেন্টের কথা দিয়ে আরেকটা প্রশ্ন ভীষণ উঠে আসছে, যে লেট 90s-এ যেভাবে বাংলা ব্যান্ডের একটা ঝোড়ো হাওয়া উঠতে শুরু করলো, এবং আমরা যখন বড় হচ্ছি বাংলা ব্যান্ড শুনছি প্রচুর, মানে আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি লাইফটা কিন্তু আমরা বাংলা ব্যান্ডের ওপরেই কাটিয়ে দিয়েছি, মানে পুরোপুরি আর কি। ওই সময়টা অন্য কিছু নিয়ে কেউ ভাবতোই না। মানে সত্যি কথা বলতে আমার তো মনেই পড়ে না, আমি মানে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ওই টোটাল স্প্যানটায় কোনো সিঙ্গেল পারফর্মারের পারফরমেন্স আমি স্টেজে দাঁড়িয়ে দেখে খুব এনজয় করেছি, রিলিশ করেছি, চেঁচিয়েছি, মানে এই পুরো ব্যাপারটা। এবং তখন কলকাতা শহরতলি প্রত্যেকটা অডিটোরিয়াম, প্রত্যেকটা জায়গায় শুধু বাংলা ব্যান্ডই চলছে। সেই যে একটা সুদিন, সেই যে একটা গোল্ডেন পিরিয়ড, সেটা একটা সময় পর কিন্তু ডাউনফল হয়েছে। মানে সেই অর্থে আমি দেখতে পাইনি আবার নতুন করে সিঙ্গেলদের উঠে আসার একটা ব্যাপার চলছিল। এবং কোথাও না কোথাও আমার পার্সোনালি যেটা ফিল হয়েছে, যে এই যে নতুন নতুন অ্যালবাম প্রডিউস করার যে জায়গা, সেটা একটা সময় পর কিন্তু পুরো স্টপ, সব ব্যান্ডই বন্ধ করে দিল প্রায়। এইটা আবার নতুন করে একটু একটু ফিরছে। মানে এই সময়টাকে তুমি কিভাবে দেখো বা কি মনে হচ্ছে? প্রথমত দেখো, তোমার যেটা মনে হচ্ছে, আমার সেটা মনে হয়নি এখন, কারণ আমি এখন অনুষ্ঠানের মধ্যেই রয়েছি, বাংলা ব্যান্ড করেই আমার প্রায় 2026-এ পৃথিবীর 25 বছর বয়স। তার মধ্যে ধরো 23 বছর, চন্দ্রবিন্দু 30 বছর হয়ে গেছে, সব 21-22 বছর আমি বাংলা ব্যান্ড করেই আমার সংসার আমি চালাচ্ছি আর কি। এবং আমি রয়েছি, মানুষের মধ্যেই রয়েছি।
আমার এখনো মনে হয়নি একটাই কারণে, তুমি যেটা বললে যে দেখো আজকে এই যে জায়গাটায় আমি বসে আছি, আমার মনে হয় এই জায়গাটায় যদি আগামী প্রজন্মের কেউ বসে, তাহলে আমার মনে হয় তোমার কাছে এই মেসেজটা পৌঁছবে বা আমার দর্শক শ্রোতাদের কাছে পৌঁছবে। কিন্তু ঘটনাটা হচ্ছে গান প্রচুর তৈরি হচ্ছে, ব্যান্ডও আছে প্রচুর। আমি কালকেই যেখানে গেছিলাম, আমি একটি জাজমেন্ট করতে গেছিলাম শিবপুর বি কলেজে, সেখানে আমি অরিজিনাল কন্টেন্টই শুনলাম সমস্ত। তারা ব্যান্ড 12টা ব্যান্ড তাদের অরিজিনাল কন্টেন্ট আমাকে শোনালো। তাহলে তো আমার তো গান হচ্ছে, ব্যান্ড হচ্ছে চারিদিকে ব্যান্ডের। তুমি যদি ইউটিউব খোলো, প্রচুর বাংলা ব্যান্ড, তুমি যদি লেখো ওখানে প্রচুর বাংলা ব্যান্ড চলে আসবে। সেগুলো সেইভাবে হিট করছে না বা রিচ করছে না বা মন ছুটছে না, কারণ তোমাকে বললাম মানুষের ধৈর্য, অরিজিনাল কন্টেন্ট যে শোনার যে ধৈর্য, তোমরা যে ধৈর্যটা নিয়ে যেতে, সেই ধৈর্যটা মানুষ নেই। আমরা কিন্তু নাচার জন্য যেতাম না, আমরা নাচতে যেতাম না। এখন প্রথম থেকে এটা অনুষ্ঠানের শুরুতে দাদা নাচের গান হোক, দাদা নাচের গান, একটা স্লোগান তুমি গাও, দেখবে কিরকম হ্যাঁ, মানে না আগেও হতো একটা, ধরো পরস্পর একটা ব্যালেড গাইছে, ধরো বা যে কোনো একটা ব্যান্ড একটা ব্যালেড গাইছে, আমি চুপ করে দাঁড়িয়ে না গানটা শুনতাম, আমরা উপলব্ধি করতাম, আমরা তার কালার ডিস্ট্রিবিউশন দেখতাম, কালারগুলো কিরকম হচ্ছে, ধোঁয়া উঠছে, একটা এফেক্ট, সেই এফেক্টটা আমার মনে হচ্ছে আমি পিঙ্ক ফ্লয়েডের কোনো একটা শোতে দেখেছি, ওই শো এর এফেক্টটা এখানে পাচ্ছি, কথা বলা, ইন্টারাকশন, এগুলো আমরা মন দিয়ে শুনতাম। এখন না সেই ধৈর্যটাই নেই লোকজন। এখন শো দেখতে যাও, আমরা নাচ করতে যাও আর কি। হ্যাঁ, মানে ম্যাক্সিমামই তাই। হ্যাঁ, মানে দুটো গানের পর দাদা একটা নাচের গান। হ্যাঁ, মানে 3 নম্বর কথাটাই হচ্ছে এটা, নাচ এবং চেনা গান। হ্যাঁ, চেনা গান, চেনা গানে নাচবো বেশি, স্বাভাবিক এটাই হবে। সুতরাং ওই যে স্প্যানটা, এটা কিন্তু শিল্পীদের দোষ নয়, আমি দর্শক শ্রোতাদেরও দোষ দিচ্ছি না। আমরা কন্টেন্টই এমন দেখছি চারিদিকে, আমাদেরকে দেখানো হচ্ছে, আমাদেরকে গেলানো হচ্ছে, যার জন্য কিন্তু আজকে এই সিচুয়েশন, মানে এটা হ্যামার করে করে এমন জিনিস পৌঁছে গেছে। আমি তোমাকে বলছি, আজকে রিল যদি কেউ আস্তে আস্তে কেউ যদি শুরু করে যে 30 সেকেন্ড 90 সেকেন্ড, এই যে আমরা রিলস দেখি, এগুলোকে টাইম লিমিট বাড়িয়ে 3 মিনিট শুরু করুক, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট শুরু করুক, এই মানুষের কিন্তু অ্যাটেনশন স্প্যান আবার বাড়তে শুরু করবে। এক্স্যাক্টলি তাই। আর সারাদিন স্ক্রিনের মধ্যে ঘোরাফেরা করলে কিছু হবে না, তার বাইরেও জগৎ আছে, একটু বই পড়তে হবে, একটু আড্ডা মারতে হবে, একটু বন্ধুদের সঙ্গে সময় কাটাতে হবে। হ্যাঁ, তাহলে তো আলোচনা হবে যে নতুন কোন ব্যান্ডটা হচ্ছে, নতুন কোন গানটা হচ্ছে। এক্স্যাক্টলি। এখন না মানে কেউ একটা কিছু দেখলো, সেটা হুট করে তার একটা কোথাও মাথায় হিট করলো, সেটা দুম করে শেয়ার করলো, তারপর শেয়ার ভাইরাল, তারপর একটা হুড় করে কদিন সেটা নিয়ে একটু মাথামাতি হলো, তারপর ধপ করে সেটা পড়ে গেল, মুছে গেল। তোমার মনে থাকবে হয়তো আমরা যখন ক্যাসেট কিনে শুনতাম, ক্যাসেট সিরিজ কিনে মানে আমার পার্সোনাল একটা অভিজ্ঞতার কথা আজকে শেয়ার না করে পাচ্ছি না। মানে এমনও দিন গেছে যে যখন আমরা স্টুডেন্ট, ছোট, এবং ক্যাসেট কিনতে খুব ইচ্ছে করছে, আশা অডিওর ক্যাসেট তখন 50 টাকা দাম ছিল। এমনও মনে আছে কোনো দিন গাড়ি ভাড়া বাঁচিয়ে, মানে 4 বন্ধু মিলে 5 বন্ধু মিলে ভাই একটা ক্যাসেট কিনছি, আমরা 4 জনে শেয়ার করে শুনবো, এক সপ্তাহ তোর বাড়ি, এক সপ্তাহ ওর বাড়ি, এক সপ্তাহ আমার বাড়ি। আমার একটা ইনসিডেন্ট মনে পড়ছে, এটা তুমি বললে পরে আমার মনে পড়লো, খুব সুন্দর আড্ডা হচ্ছে। যাই হোক, তো যেটা হচ্ছে যে আমি তখন কলেজে পড়ি, পরশ পাথরের সেকেন্ড অ্যালবাম ইচ্ছে ডানা লঞ্চ হবে মেলোডিতে, রাসবেরি মেলোডিতে লঞ্চ হবে, এবং সেটা চার্মস থেকে, তখন চার্মসের একটা কোম্পানি ছিল, সিগারেট কোম্পানি, তো সেটার থেকে ওটা একটা কোনো রকম স্পেশাল ডিসকাউন্ট দিয়ে তার সঙ্গে সিগারেটের প্যাকেটও দেওয়া হবে। তুমি বিশ্বাস করবে না, সকাল 8-9টায় যখন দোকান খুললো, দোকানের বাইরে যে লাইনটা, সেটা লেক মার্কেট ছাড়িয়ে গেছে। প্রথমত হচ্ছে পরশ পাথরের অ্যালবাম, ওই অ্যালবামটা কিনবো আমরা সবাই মিলে, এবং পার্টিকুলারলি 3টে দোকানে অ্যালবাম কেনার জন্য ভিড় থাকতো, একটা রাসবেরি মেলোডি, একটা ধর্মতলার একটা দোকান সিম্ফনি, আর একটা শ্যামবাজার 5 মাথার মোড়ের একটা দোকান। আমি যেহেতু নর্থ কলকাতা, আমারটা শ্যামবাজারটা কাছে পড়তো। তখন ওই যে অ্যালবামটা আমরা কিনতাম বা ক্যাসেটটা আমরা কিনতাম, আমাদের তখন না ওই ক্যাসেটটা চালানোর পর একটা গান শুনে যদি আমার মনে হতো যে আমি আরেকবার ওইটা একটু শুনবো, তো আমাদের ফাস্ট ফরওয়ার্ড, রিওয়াইন্ড এইসব করতে হতো, তার মধ্যে ফিতেটা আটকে যেত, বার করে আবার পেন্সিল দিয়ে ঠিক করতাম, আবার চালাতাম, এই যে জিনিসগুলো করতাম না, এটাতে অনেকটা সময় আমাদের যেত, ধৈর্য নিয়ে করতে হতো। তারপর ধরো গানটা ভালো লেগেছে, লিখবো, গানটা চালিয়ে একটা লাইন লিখছি, আবার ফাস্ট ফরওয়ার্ড, আবার লিখছি, আবার করছি, এই যে ব্যাপারটা। এবং আমার তো জীবনটা বদলে গেছিল যখন আমার জন্মদিনে প্রথম আমি একটা ফিলিপসের ওয়াকম্যান গিফট পাই। ওফ বাবা, সেটা তো মানে আমার কাছে ছিল একটা মানে কি বলবো, ঈশ্বর পাওয়ার মতন একটা ব্যাপার। নিজে শুনবো, আলাদা গান শুনবো, একটুখানি বাড়ির বড় টেপটায় হাত দিতে হবে না। তো যাই হোক, এই যে সময়টা, এটা আমাদের অনেক ধৈর্য তৈরি করেছে। কিন্তু তুমি এখন দেখো, তুমি একটা ডিজিটাল প্ল্যাটফর্মে গান শুনবে, তার মধ্যে 14টা অ্যাড শুনতে পারবে। 14টা অ্যাড হলো, যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিচ্ছে তাদের ব্যাপারটা আলাদা,
যারা নিতে পারছে না, ধরো সবাই তো নিতে পারে না, স্টুডেন্টরা, তারা 14টা অ্যাড শুনবে, অ্যাড শোনার পর তুমি তোমার মতন ইচ্ছে মতন গান শুনতে পারবে না, তোমাকেও যে যা শোনাবে তোমাকে তাই শুনতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যখন ইউটিউবে কোনো কিছু কন্টেন্ট দেখছো, ইউটিউবে কন্টেন্ট শেষ হওয়ার মাঝখানে বা পরেই দেখবে মাথায় নোটিফিকেশন আরেকটা গান, এই গানটা শুনুন, বা লাস্টে গিয়ে দেখবে আরো 4টে অ্যাড চলে এসছে। মানুষের তো আমি বলি আটার ডিস্ট্রাকশন, এইটা তো মারাত্মক, এক জায়গায় স্টিক করতেই দিচ্ছে না, এক জায়গায় দাঁড়াতে দিচ্ছে না। এই জন্য তুমি বললে না অ্যালবামের প্রয়োজনীয়তা খুব বেশি আছে এই মুহূর্তে, যেটা আমরাও করলাম 2023 অ্যালবাম করলাম, চন্দ্রবিন্দু অ্যালবাম করলো, ফসিলসের নেক্সট অ্যালবাম আসছে রেকর্ড হচ্ছে, সুতরাং অ্যালবাম করে ব্যান্ডের আবার একটা সেই ফেজ ফিরছে। ব্যান্ড ফিরবেই, ব্যান্ড মানে ফিরবে না, ব্যান্ড আছে আছে, যে আলোটা ব্যান্ডের ওপর ছিল সেই আলোটা সামহাও সরে গিয়ে অন্যদিকে চলে গেছে, সেটা আবার ফিরে কেন চলে যাবে না? তুমি দেখো না, তুমি যদি দেখো 2010-এর পর থেকে যে ফিল্ম মিউজিক হওয়া শুরু হলো, সেই ফিল্ম মিউজিকটা কিন্তু পুরোটাই ব্যান্ড মিউজিক ওরিয়েন্টেড, ব্যান্ড যেরকম করে হয়। এখন যারা সোলো পারফর্ম করছে তারাও কিন্তু ব্যান্ডের মতন করেই পারফর্ম করছে। আগে কিন্তু এভাবে, আগে একটা অর্কেস্ট্রা ছিল, তাদেরকে ভাড়া করে নিত, তাদের সাথে একদিন রিহার্সাল করে উঠে যেত, কিন্তু এখন একটা ব্যান্ডের মতন করে তারা যাপন করে, তারা ব্যান্ডের মতন করেই পারফর্ম করছে। একদম একদম। সুতরাং সব ব্যান্ড কিন্তু আছে, বাংলা ব্যান্ড ছাড়া কিচ্ছু নেই, জাস্ট নেই। আচ্ছা, তুমি পার্সোনালি সব ধরনের গানই করো মোটামুটি, মানে ফোকও করো, ফিল্মের জন্য গাইছো, রবি ঠাকুরের অ্যালবামও তোমার রয়েছে নিজস্ব। এত রকম ভ্যারাইটির মধ্যে তোমার মনের শান্তি প্রাণের আরাম কোনটাতে? আমার নিজের গান। ওকে, তাহলে নিজের গান শুনবো। শুনবে? আচ্ছা, এটা আমাদের নতুন অ্যালবামেরই গান, আমি শোনাই। পাথুরে বুক ভেঙে যায় তবু কান্না বারণ, সময়ে ক্ষত ঢেকে দেয় চলে জীবন, অভিনয়ে আজ শহর জুড়ে মাতে উঠুন হোলি খেলায়, কোন রঙে আজ রাঙাবে বলো শেষ বেলায়, এভাবেও কান্না চেপে রেখে ইতিহাস কেন তবে তৈরি হয়, এ যুদ্ধ বিরতির সময় কবে কোথায় যেতে হবে বলো শুধু আমায়, শব্দেরা ঘর ছাড়া সেই কবে থেকে কিসের আশায়, কবে কোথায় যেতে হবে বলো শুধু আমায়, শব্দেরা ঘর ছাড়া সেই কবে থেকে কিসে আশায়, কবে কোথায়, কবে কোথায়, কবে কোথায়, কবে। সত্যি মনটা ভালো হয়ে গেল তোমার এই গানটা শুনে। সামনে কি কি প্রজেক্ট আসছে সেটা একটু বলো আমাদের। সামনে আমাদের একটা সিঙ্গেলস পরিকল্পনা চলছে, এবার সেটা আমরা ইন্ডিপেন্ডেন্ট লেভেলে করব না অন্য কারোর সাথে কোলাবোরেট করব, সেটা নিয়ে আলোচনা চলছে এইটা। আর আমার একটা গান অনেক দিন ধরে পেন্ডিং হয়ে পড়ে আছে, রাস্তা গানটার নাম, আমার এক বন্ধুর লেখা গান, অভিজিতের লেখা গান, আর আরেকজন তার সুর করা আর কি, তো দুজনের এই কোলাবোরেশনটা অনেকদিন আটকে পড়ে আছে। তো আমার মনে হচ্ছে নতুন বছরটা যখন এত ভালো শুরু হয়েছে তখন সামহাও এই গানগুলোকে আস্তে আস্তে আমাদের ছাড়তে হবে। আর হ্যাঁ, নতুন অ্যালবামের প্রস্তুতি চলছে। আচ্ছা, লন্ডন মহোৎসবের জন্য অল দ্য ভেরি বেস্ট। আগে থেকে বলে দিলাম ওটা। আর আরেকটা জিনিস যেটা ছোট্ট করে তোমার মুখ থেকে একটু জানতে চাই, বা আমার ভীষণ জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে তুমি পার্সোনালি এত বছর ধরে গানের জগতের মানুষ এবং আগামী দিনে এত ভালো ভালো কাজ করছো, করবে,
তোমার কি মনে হয় এই সময় দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে গানের জগতে মানুষের জন্য একটা মেসেজ তুমি কি দিতে চাও? গানটা ভালো হওয়া জরুরি না গানটা ভাইরাল হওয়া জরুরি? না না, ভাইরাল তো ওই চলে যায়, ওষুধ খেলে চলে যায়, মানে ওটা তো থাকে না। ভাইরাল যত ওরকমই যায় আসে, যেটা থাকবে আমাদের সেটার জন্য লড়তে হবে। মানে ধরো আমাদের ভাষা সবচেয়ে বড়, আমাদের প্রিয় যেটা ভাষা, এই ভাষাটাকে বাঁচানোর জন্য কিন্তু আমাদের এই ভাষার আনুষঙ্গিক যে বিষয়গুলো, সেটা যে কোনো শিল্পই হোক না কেন, সেটা গান হোক, কবিতা হোক, গল্প হোক, সিনেমা হোক, হ্যাঁ, সেগুলোকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমি যদি শুধু সেই সমস্ত কিছুটাকে গানের জগতে সীমাবদ্ধ করি, তাহলে কিন্তু খুব ছোট হয়ে যাবে বিষয়টা। এবং আরেকটা যেটা আমার ভীষণ ইম্পর্টেন্ট জায়গা মনে হয়, যে আমরা যত ক্রিয়েটিভ জগতের মানুষ আছি, আমাদেরটা না একটা, আমাদের জন্য একটা মঞ্চ হওয়া দরকার, একসঙ্গে একটা মঞ্চ হওয়া দরকার। হ্যাঁ, এবং এই মঞ্চটা হলেই কিন্তু আমাদের, ধরো যেখানে একটা সময় আমরা ক্যাসেটে, সিডিতে তো গান শুনেছি, কিন্তু একটা সময় ছিল যখন এফএম এ আমাদের গান চলতো, পর 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 কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিউজিক, মানে অরিজিনাল গান, বাংলা মৌলিক গান চলেছে। সেটা কিন্তু যেই সমস্ত জায়গায় ক্যাসেট পৌঁছয় না, যেই সমস্ত জায়গায় সিডি পৌঁছয় না, সেইখানে তো রেডিও পৌঁছতো, সেটা তো বন্ধ হয়ে গেছে। এই আজকে যদি আমাদের একটা মঞ্চ হয়, হ্যাঁ, সেই মঞ্চতে উঠে দাঁড়িয়ে আমরা অ্যাটলিস্ট সবাই মিলে একটু প্রতিবাদ করতে পারবো। এবং তুমি একটু আগে বললে না, ভাষাটাকেও আপন করা দরকার। আমরা খুব দুঃখের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে একটা কথা বলতেই হচ্ছে, মানে শেয়ার করতে না করে যাচ্ছি, থাকতে পারছি না আর কি। সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে এমন বহু স্টেট আছে যেখানে নিজের ভাষাকে আগে প্রায়োরিটি না দিয়ে অন্য ভাষার জায়গা আসে না। সেখানে কলকাতায় দাঁড়িয়ে আমাদের কোনো এফএম স্টেশন আজকাল যদি আমি টিউন করি, সকাল সন্ধ্যে রাত্রে যে কোনো টাইমে হোক না কেন, আমি হার্ডলি একটা বাংলা গান শুনতে পাই। খুব দুঃখের বিষয়। আর তুমি দেখো কয়েকটা এফএম চ্যানেল তো দেখি সারাদিন ভাড়ামো চলছে, মানে তুমি খুললেই দেখতে, সরি টু সে, কিছু মনে করবেন না, কিন্তু আপনারা করেন সেটা, যারা যে সমস্ত এফএম চ্যানেলদের বলছি, মানে একদম নিচু মানের কন্টেন্ট বানিয়ে সেগুলোকে লোকের কাছে পৌঁছানো হচ্ছে। অথচ কত ভালো ভালো কাজ হচ্ছে, কত ভালো ভালো বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা গান গাইছে, গান লিখছে। হ্যাঁ, আমার খুব দুঃখ লাগে যখন দেখি একটা ইন্ডিপেন্ডেন্ট মিউজিক কম্পোজারকে বা সিঙ্গারকে তারা তাদের প্ল্যাটফর্ম দিতে চায় না। খুব অদ্ভুত ভাবে, এটা অত্যন্ত মানে লজ্জার এবং হতাশাজনক। রাস্তায় দাঁড়িয়ে ছেলেগুলো গান গাইছে, গিটার বাজিয়ে নিজেদের গান শোনার চেষ্টা করছে। আমার খুব খারাপ লাগে যে ওরা কি চেষ্টাটাই না করছে, মানে ওদের গান শোনানোর একটা প্ল্যাটফর্ম তো দরকার। আমার মনে হয় যে এরকম ভাবে না সবাই এগিয়ে আসুক, তোমাদের মতো সমস্ত চ্যানেলরা একটু এগিয়ে এসে যদি এদেরকে একটু প্রমোট করে, আমাদের যেরকম আমাদেরকে এই 20 মিনিট আধ ঘন্টা বলার জায়গা দেওয়া হচ্ছে, ওদেরকেও যেন এরকম একটু 20 মিনিট বলার জায়গা দেওয়া হয়, ওদের গান শোনানোর জায়গা দেওয়া হয়, তাহলে ওরা কিন্তু সাহস পাবে, এবং ওরা সাহসটা পেলেই কিন্তু ওরা আমাদের থেকে কিছু কম নয়। আর আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি, সত্যি কথা বলতে, মানে দেখো, যখন প্রথম বাংলা ব্যান্ডের এই যে একটা গোল্ডেন পিরিয়ড শুরু হয়েছে, সেই সময়ও কিন্তু প্রেস, মিডিয়া, রেডিও, মানুষ এভাবে কাউকে না কাউকে তো ডে ওয়ান থেকে শুরু করতে হয়েছে। তো তারা সেই সময় সাপোর্টটা পেয়েছিল বলে আজকের জায়গায় আসতে পেরেছে। তো আমাদেরও উচিত যে আবার একটা নতুন জেনারেশনকে আমরা যাতে সাপোর্ট দিই। হয়তো আসবে, একটু দেরি হবে, কারণ দেখো সবকিছুর তো একটা স্যাচুরেশন পয়েন্ট থাকে। মানুষের ধৈর্যের বাঁধ না কখনো ভাঙবেই। হ্যাঁ, এবং ভাঙলে পরে কিন্তু মানুষ নতুন কিছু খুঁজবে। এবং আমার মনে হয় মানে এই সময়টা, মানে ইটস আ হাই টাইম, এই সময়টাই কিন্তু সেই সময়টা, যেই সময়টা একটা ট্রানজিশন চলছে আর কি, মানে এই পিরিয়ডটা ভেঙে আমরা আরেকটা পিরিয়ডে পৌঁছবো, এবং সেখানে কিন্তু আমরা অনেক নতুন মুখ দেখতে পাবো। এইটা আমাদের মানতে হবে। আর যেটা সবচেয়ে বড় সত্যি, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যদি আগামী প্রজন্ম বড় না হয়, তারপরের প্রজন্ম তৈরি না হয় তাদের না দেখে, তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি এখানেই শেষ। আমরা কিন্তু থেমে যাচ্ছি। এটা সবাইকে বুঝতে হবে, এবং আমাদের সিনিয়রদেরও, সুপার সিনিয়রদেরও বুঝতে হবে যে আমাদের প্রজন্মদের, পরের প্রজন্মদের বাড়তে দিতে হবে। তারা কোথাও আটকে রাখেনি আমাদের, কিন্তু তাদেরকেও একটা সময় গৌতম চট্টোপাধ্যায় যেমন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের হাত ধরে তাদেরকে টেনে নিয়ে মহিনের গলাগুলি সম্পাদিত অ্যালবামে গান গাইয়েছিল, তেমন তাদেরকেও তাদের জন্য আমাদের ভাবতে হবে। হ্যাঁ, এটা তো আমি খানিক বলবো, এটা রূপমদা একটা সময় বাংলা রক ম্যাগাজিন করে প্রচুর ব্যান্ডের গান বাজনার জন্য করেছে। আমি করেছি, আমি নগর সংকীর্তনের প্ল্যাটফর্ম করে সেখানে বাচ্চা বাচ্চা ছেলেরা এসে গান করেছে। আমি ব্যান্ড মেলা বলে একটা মেলা করেছি যাদবপুর ইউনিভার্সিটিতে, 2 দিনে 30টা ব্যান্ড পার্টিসিপেট করেছিল। হাওয়ায় মেলেছি পাখনা বলে 2টো কনসার্ট পর আমি অর্গানাইজ করেছি। সেই কনসার্টে 40 জন মিউজিশিয়ান এবং তারা নতুন প্রজন্মের একসাথে এক মঞ্চে উঠে গান বাজনা করেছে, দাপিয়ে গান বাজনা, এবং সমস্ত পুরনোদের লোকজনদের ট্রিবিউট দিয়েছে। এই জিনিসগুলো যদি আমাদের
যারা বন্ধু বান্ধব সহকর্মী তাদেরকেও ভাবতে হবে যে শুধু রূপম ইসলাম বা কৌশিক চক্রবর্তী বা তার আগে গৌতম চট্টোপাধ্যায় যেগুলো করে গেছেন, এইগুলো যদি পরবর্তী ক্ষেত্রে আর কেউ না করে বা আমাদের সমসাময়িক লোকজন না ভাবে, তাহলে ইন্ডাস্ট্রি বড় হবে না, আমরাও বড় হবো না। এটা সহজ সত্যি। একদম। থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা আড্ডা, এত সুন্দর কথা এবং আগামী প্রজন্মের জন্য এত পজিটিভ ভাবনা স্প্রেড করার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, সেটা সত্যিই ভীষণ ভীষণ জরুরি ছিল। কাউকে না কাউকে তো ভয়েস রেজ করতেই হবে কোনো না কোনো দিন। আজ তুমি সেটা করলে আমাদের এখানে এসে, এবং থ্যাংক ইউ সো মাচ। তোমার আগামী আপকামিং যে প্রজেক্টগুলো আসছে তার জন্য অল দ্য ভেরি বেস্ট আমাদের জিও বাংলার গোটা পরিবারের পক্ষ থেকে। আর একটা ছোট্ট সাজেশন, তুমি লম্বা চুল আবার ফিরে এসো, তোমাকে মানায় ওটা খুব ভালো। তাই? ও ঠিক আছে, তাহলে আমি চুল বাড়াচ্ছি আবার। আমার চুলের অবস্থা দেখলেই বুঝতে পারবে যে আমার চুলটা আবার বাড়ছে, তো সেই কারণেই ফিরতে হবে আবার লম্বা চুলে। একদম লম্বা চুলে ফিরে এসো, তাহলে আরো ভালো হবে। সো আমাদের আজকের এই আড্ডা, আমাদের সময় শেষ, এখানেই শেষ করছি, কিন্তু আগামী রবিবার আরো একটা জমজমাটি আড্ডা নিয়ে আমরা কিন্তু ফিরবো শুধুমাত্র জিও বাংলা। যেতে যেতে এক দু লাইন শোনান প্লিজ। যেটা গেয়েছি ছবিতে সেটাই গাইছি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, আবার সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। আপনারা সবাই ছবিটা দেখুন, সত্যি বলে সত্যি কিছু নেই, অসম্ভব ভালো একটা সিনেমা করেছে সৃজিতদা, সবাই সপরিবারে দেখে এসো। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে, আবার সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সে ছবিখান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা।